আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে কাল। এ লক্ষ্যে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হলো এই বৈঠক। সকালে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী আগামীকাল বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। এদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আগামীকাল স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য, এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো, এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া সহ অন্যান্য বিষয়ে আলোচনা সাপেক্ষে ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠকের পর এ কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের প্রতি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রথম অধিবেশনে বিরোধী দলের অবস্থান কি হবে সে বিষয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। এটা তো জুলাই চার্টারের সাথে জড়িত। আমরা শুরু হলে আমরা জুলাই সনদ সম্পর্কে আমাদের এমপিরা কথা বলবেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন, উনি কি দায়িত্ব পালন করবেন এটা তো আমরা আগেই বলেছি। প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। সেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সংসদ সচিবালয়ের সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। যাচ্ছি তার সাথে। হাসান, বৈঠকের আলোচ্য সূচি সহ অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের জানান। আসলে বৈঠক শেষে এলডি হলে সংসদ, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সংসদের এলডি হল, এটিতে ব্রিফিং করেছেন কিছুক্ষণ আগে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আসলে যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে আগামীকাল যে জাতীয় সংসদ শুরু হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, সেই সংসদের শুরুটা যেহেতু প্রধান স্পিকার নেই এবং ডেপুটি স্পিকারকেও এ পর্যন্ত তারা অনুপস্থিত এবং নেই, সে কারণে
স্পিকারের আসনটি খালি থাকবে এবং প্রথমে অধিবেশনের প্রথমে স্পিকার নির্বাচিত করা হবে, যেটি সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে স্পিকার নির্বাচিত করা হবে। সেক্ষেত্রে সভাপতির আসনে অর্থাৎ সেই আসনটিতে বসতে পারেন যে কোনো একজন সিনিয়র নেতা এবং তার নেতৃত্বে সংসদের অধিবেশনে প্রথম আপনার স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তারপরে যিনি নির্বাচিত হবেন তিনি সংসদ পরিচালনা করবেন, এমনটি আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং সেটি হতে পারে একজন সিনিয়র সদস্য। যদিও এটি এখনও সুনির্দিষ্ট না বলা কিন্তু শোনা যাচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হয়তো প্রথম অধিবেশনের শুরুতেই এই স্পিকার নির্বাচনের বিষয়ে যে সভা অনুষ্ঠিত হবে সেখানে তিনি হয়তো সভাপতিত্ব করতে পারেন। এছাড়াও আসলে যেটি জানতে চাইছেন, আসলে আজকে আমরাও জানতে চেয়েছি যে সংসদে ত্রয়োদশ সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যে বৈঠক হয়েছে সেখানে আসলে একেবারে নাম প্রস্তাব করা হয়নি বা নির্ধারণও করা হয়নি, কারণ সংসদ সদস্যরা ইতিমধ্যে এটি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ সংসদ নেতা তারেক রহমান, এবং তিনি হয়তো কাল সেই ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্বাচন করবেন এবং এটি একটি বিষয়। এবং সেই সাথে সংসদ অধিবেশন সময় যে স্পিকার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকের নাম শোনা যাচ্ছে যেগুলো আসলে অফিসিয়াল না। সেক্ষেত্রে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেনের নাম শোনা যাচ্ছে ডক্টর মঈন খান বা মেজর হাফিজউদ্দিন আহমেদ, এই নামগুলো কিন্তু শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে কালকে হয়তো এটা জানা যাবে। জানছিলাম বিএনপির সংসদীয় দলের বৈঠকের খবর। অন্য প্রসঙ্গ, রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে আজও গ্রাহকদের ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে অনেককেই। রাজধানীর মহাখালীর পেট্রোল পাম্পের সামনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, পেট্রোল পাম্পের আজকের চিত্র কেমন? জ্বালানি সরবরাহ বাড়ানোর খবরে পাম্প মালিকরা কি বলছেন আমাদেরকে জানান। জ্বালানি সরবরাহ তো আজকেই ঘোষণা এলো, এখনও পাম্প মালিক তারা সেই ঘোষণাপত্র পায়নি, তবে তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে, যারা আসছে তারা তেল নিয়ে নির্বিঘ্নে যেতে পারছে। তো গত 2-3 দিনের যে চাপ ছিল সেটি অনেকটাই কমে গেছে। এই যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে এখন সেটি অনেকটাই 2-3 কিলোমিটার ছেয়ে গেছিল এই 3-4 দিনের যে চাপ ছিল সেই চাপে। তো আজকে সেই চাপ অনেকটাই কম। মানুষ এই যারা সাধারণ বাইকার রয়েছে, এছাড়া গাড়িগুলো রয়েছে, তারা নির্বিঘ্নে অকটেন, পেট্রোল এগুলো নিতে পারছেন। তবে সরকার যে নির্ধারিত করে দিয়েছিল 2 লিটার পেট্রোল অকটেন বাইকের জন্য, এছাড়া সেই মাইক্রোবাস বা যাদের প্রাইভেট কার রয়েছে তারা 10 লিটার পর্যন্ত নিতে পারবেন, সেটি কিন্তু এখনও রয়েছে। তবে বিপিসি সকালে জানিয়েছে যে তারা যে রেশনিং পদ্ধতিতে সেই জ্বালানি তেল দিত সেটি 10% কমিয়ে তারা 10% তারা বাড়িয়েছে, অর্থাৎ 25% থেকে এখন 15% তে নামিয়ে আনা হয়েছে। তো এই যে বৈশ্বিক যে উত্তেজনা সেটি পরিস্থিতির লাঘব টানার আগেও বাংলাদেশে আমাদের দেশের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পে জ্বালানি সরবরাহ নির্বিঘ্নে পাচ্ছে সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবশেষ মহাখালী টার্মিনাল থেকে। পেট্রোল পাম্প থেকে জানছিলাম সর্বশেষ খবর। চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। গ্রেপ্তারকৃতরা হলো আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমন, মোহাম্মদ মনির ও মোহাম্মদ সাইম। এর মধ্যে মনির ও সাইমের বিরুদ্ধে 10টি করে মামলা রয়েছে। গতরাতে সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, গত 28 ফেব্রুয়ারি নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় গুলি করে সন্ত্রাসীরা। এই ঘটনায় উদ্ধার করা 3টি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে গ্রেপ্তার 3 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। দুপুরে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির
ফয়েজ দীর্ঘ শুনানির পর তার জামিন মঞ্জুর করেন। এ পর্যন্ত আনিস আলমগীর তার নামে করা 2টি মামলায় জামিন পেয়েছেন। এতে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত 5 মার্চ আনিস আলমগীরকে জামিন দেয় উচ্চ আদালত। তবে দুদকের মামলা থাকায় মুক্তি পাননি তিনি। গত বছরের 14 ডিসেম্বর তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। টানা 2 দফা কমার পর 24 ঘন্টার ব্যবধানে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,68,214 টাকা ধরা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।